আর দাঁড়াই সময় উল্টো দিকে না, এখানে যেতে পারবি 14 কিলোমিটার দেখাচ্ছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, এক্সপ্লোরার ছবিওয়ালার আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে একটা নতুন দিন, একটা নতুন ডেস্টিনেশনে বেরিয়ে পড়েছি। আর আজকে আমার সাথে যাচ্ছে হচ্ছে রাজীব আর কৌস্তব। তো ওরা আসছে এমপি বিল্লার সামনে। এখন বাজে হচ্ছে 5:30, ঠিক আছে। আমি বেরিয়ে পড়েছি, দেখো পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন আমি যাচ্ছি এমপি বিল্লার সামনে, ওদের সাথে দেখা করব, মিট আপ করে দেন ওখান থেকে বেরোবো। তো ভিডিওটা পুরো দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে। চলো। তো এখন চলে এসেছি এমপি বিল্লা স্কুলের সামনে। এই যে এটা কৌস্তব এসে গেছে, রাজীব আসছে, রাস্তায় আছে। তো থাম্বনেলের টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমরা গনগনি যাচ্ছি আজকে রাইডে। আর আমরা এখান থেকে বেহালা থেকে সোজা যাব হচ্ছে দ্বিতীয় হুগলি ব্রিজ ধরে কোনা এক্সপ্রেসওয়ে ধরে নেব। তো আমাদের কোনা এক্সপ্রেসওয়েতে উঠতে উঠতে মোটামুটি সকালের আলো ভালোই ফুটে গেল। কারণ হচ্ছে আমরা যখন হুগলি ব্রিজ ক্রস করছিলাম ওখানে রাস্তায় কিছু একটা কাজ চলছিল, যার জন্য রাস্তাটা বন্ধ ছিল। তো আমাদের আন্দুল হয়ে অনেক ভেতর দিয়ে ঘুরে তারপর কোনাতে উঠতে হলো। তো এটা একটা প্রবলেম হয়ে গেল, যার জন্য প্রচণ্ড রোদ বেরিয়ে গেল রাস্তায়। পৌঁছে গেছি এখন কোলাঘাটের ব্রিজের ওপরে দাঁড়িয়ে একটা দুটো ছবি তুলে এখানে বেরিয়ে যাব। এই দেখো আমাদের লাইন করা আছে, পরপর বাইকগুলো এখানে সাজানো। আর দেখা হচ্ছে একদম সোজা গনগনিতে। আমরা মেদিনীপুরে ঢুকে গেছি, মেদিনীপুরের ভেতর দিয়ে এখন যাচ্ছি ঘাটালের দিকে। তো ঘাটালে ঢোকার আগে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা প্রচণ্ড ক্লামসি, মানে বাজার বসেছে। তো এইখানটা আবার উল্টো দিক দিয়ে বাসও আসছে। তো এই জায়গাটা একটু সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। আর ঘাটালে এই দোকানটার পাশে দাঁড়িয়ে পড়লাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সকালের থেকে কিছু খাওয়া হয়নি।
মোটামুটি মেদিনীপুর ক্রস করার পর থেকে কিন্তু আমাদের রাস্তার ভিউটা বদলে গেছে একদম। দেখো পুরো সবুজ একেবারে। আর এই হালকা হালকা শীতেও কিন্তু কোনো কাশফুল ফুটে আছে, আমি খুব দেখে অবাক লাগছে কিন্তু। তো ফাইনালি এসে ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ গনগনির রাস্তা। এই হচ্ছে গনগনির লালমাটির রাস্তা, যেটা দিয়ে এখন বাইক চালাচ্ছি। প্রচণ্ড রোদ, মানে গরম বিশাল লাগছে এখন। যে হালকা হালকা শীতের আমেজ সকালে ছিল একদম আর পাচ্ছি না। তবে আমি দেখতে পাচ্ছি সামনে প্রচুর গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে, প্রচণ্ড লোকজন আছে। এই সাইডটায় মনে হচ্ছে বাইকটা পার্কিং করা যাবে। হ্যাঁ, এই দিকটায় আমি ঢুকছি, বাইকটা এখানেই পার্কিং করে তারপরে নিচের দিকে যেতে হবে। বাইকটা পার্কিং করে নিই। তো হ্যালো গাইস, এখন এসে গেছি হচ্ছে গনগনিতে, দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল যে জায়গাটা পরিচিত গনগনি, সেই গনগনিতে এখন এসে গেছি। আর এই যে আমার পেছনে আমার বন্ধুরা এখন দেখো ক্যামেরা সেটিং চলছে। তো শিলাবতী নদী আমার পেছনে, এই যে এই নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিলাবতী নদী। আর এই যে উপর দিকটা হচ্ছে যে গিরিখাত, সেই গিরিখাত গনগনি। ঠিক আছে, আমরা বেশ কিছু সিঁড়ি হেঁটে নিচে নামলাম, নদীর ধারে চলে এলাম একদম। আর উপরের ভিউটা আমি একটু দেখাবো। এইদিকে দেখো, ওইদিকে দেখতে পাবে, এইদিকে দেখতে পাবে, পুরো পুরো এন্টার জায়গাটা জুড়ে খুবই সুন্দর জায়গা। সত্যি এই যে এই জায়গাটা পুরো নোংরা হয়ে আছে। তো এই হচ্ছে গনগনির মেন উপত্যকা, আর এটা অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। কিন্তু তো গনগনি কিন্তু পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ক্যানিয়ন অর্থাৎ গিরিখাত। নদীর ক্ষয়কার্যের ফলে মূলত গিরিখাতের সৃষ্টি হয়। ছোটবেলায় পড়াশোনা অত ভালো ছিলাম না, কিন্তু ভূগোল বইয়ে পড়েছিলাম, এখনও একটু মনে আছে যে নদী যখন তার ক্ষয়কাজ করে
নিচের দিকে, তখন হচ্ছে গিরিখাতের সৃষ্টি হয়, যেটা দুটো পাহাড়ের মাঝখানে গিরিখাত এবং উপত্যকা তৈরি হয়, সেই রকমই একটা ব্যাপার। আর তোমরাও যদি গনগনিতে লাঞ্চ করতে চাও তাহলে কিন্তু এই গনগনি যে পার্কটা আছে এই পার্কের মধ্যে ঢুকতে হবে। আমরাও এরকম টিকিট কেটে ঢুকলাম। এই রসনা বিলাস হোটেলটাই কিন্তু একমাত্র হোটেল যেখানে তোমরা লাঞ্চ করতে পারবে। এই পার্কের ভেতরে কিন্তু একটা ওয়াচ টাওয়ারও আছে, যেটা তোমরা দেখতে পারো। আমাদের হাতে এখন সময় কম, তাই আমরা বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। লাঞ্চের পর আমাদের এখন পরবর্তী গন্তব্য হচ্ছে শালবনী ফরেস্ট। আর লাঞ্চটা কিন্তু বেশ ভালো ছিল, অ্যাফোর্ডেবল প্রাইসে খুব ভালো লাঞ্চ করেছি। তো তোমরা চাইলে ওখানে গিয়ে খেয়ে নিতে পারো। তো মূলত এই রাস্তাটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর। এখানে গাড়ি আসা চালানোর একটা বোর্ড দেখলাম, কারণ জঙ্গল থেকে হাতি বেরোতে পারে এবং হাতির সাথে রাস্তা পারাপার করে। তো আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি। দুপাশে দেখো ঘন জঙ্গল, শালের ঘন জঙ্গল। তো এখান থেকে শালবনির দূরত্ব 8 কিলোমিটার। রাস্তা একটু খারাপ আর একটু কনজেস্টেড, রাস্তার অবস্থা খুব একটা ভালো না। তো এই যে ঢুকে বললাম হচ্ছে শালবনী ফরেস্টের রাস্তায়, এইটাই দেখাচ্ছে ম্যাপে জঙ্গলের রাস্তা। চলো এগিয়ে গিয়ে দেখি কি আছে ভেতরে। তো এই রাস্তাটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর, মানে আমাদের যে জায়গাটা শালবনী ফরেস্ট, সেই শালবনী ফরেস্টের মধ্যে এখন আছি। আর এখানে এলিফ্যান্ট জোন এটা লেখা আছে। তো যদি ভাগ্য ভালো থাকে তাহলে এলিফ্যান্টের দেখা পাওয়া যেতেও পারে, কিন্তু সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি। তো যাই হোক, আমরা জঙ্গলের মাঝখানে এরকম লাল মাটির রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছি এখন। তো এখন এসে গেছি হচ্ছে শালবনির জঙ্গলে। আর শালবনির জঙ্গলে এরকম জঙ্গলের মাঝখানে ঘুরে বেড়াচ্ছি। এই দেখো আমাদের বাইকগুলো পেছনে রাখা আছে, আর এখানে কৌস্তব দাঁড়িয়ে আছে, রাজীব দাঁড়িয়ে আছে। তো ওদের থেকে একটু জেনে নেবো যে কেমন লাগছে। তো ভাই, আমার সাথে রাইডে এসে তোদের কেমন লাগছে বল? আর রাজীবের তো প্রথমবার, তো প্রথমবারের অনুভূতিটা আলাদা হয়। তো আমি একটু প্রথমবারের অনুভূতিটাও জানতে চাইবো। ওরা একটা বড় রাইডে। রাজীব কেমন লাগছে তোর?
একদম ঠিক কথা। লাইফে ফার্স্ট টাইম বাড়ি থেকে এত দূর 100 কিলোমিটারের ওপরে, তাই তো? হ্যাঁ, ওইটা অলমোস্ট আমাদের 178 কিলোমিটার। 178 কিলোমিটার ওয়ান ওয়ে ট্রিপ, এবং এত সুন্দর একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এসেছি। প্লাস 178 বেশি হবে, কারণ শালবনিও কভার করলাম। বল রাস্তাটা দিয়ে এসেছি, সেই রাস্তাটা শুধু গাছে ভরা, যেটা আমার খুব ভালো লাগে, যে গাছে ভরা রাস্তা, দুদিকে গাছ থাকে। একদম একদম পুরো সবুজ আর সবুজ, কোনো একদম শান্তি। আর এই শুধু যে যদি শালবনির একটা- জঙ্গলে যে দাঁড়িয়ে আছি, শালবনির জঙ্গলে যদি কথা না বলি আমরা কেউ, তাহলে একদম ঘুমিয়ে পড়া যায়। সত্যি এতটাই শান্তি। এতটাই। হচ্ছে সাডেন প্ল্যান গুলো হচ্ছে সবসময় বেস্ট প্ল্যান হয়। সাডেন প্ল্যানই তো না, তোর প্ল্যান ছিল এটা, আমাদের প্ল্যান হয়েছে মঙ্গলবার, আমরা আজকে দাঁড়িয়ে আছি রবিবার, ঠিক আছে? আবার ওর প্ল্যান হয়েছিল আর আমরা বেরিয়ে এসেছি। আর সত্যি বলতে ট্রিপটা কেমন লাগছে? ট্রিপ সফল তখনই হয় যখন রাইডাররা মানে ভালো থাকে, একদম সবাই নিজের মনের মতো রাইড করে। তো আমাদের ট্রিপটা তাহলে হেভি হচ্ছে, একদম একদম একদম। 100% সাকসেসফুল। তো নেটওয়ার্কটা পাওয়া যাচ্ছে না হঠাৎ করে, রাস্তাটা মনে হচ্ছে একটু গুলিয়ে ফেলেছি। উল্টো দিকে কোনো রাস্তা ছিল আসার সময়? উল্টো দিকে না, এখানে যেতে পারবি 14 কিলোমিটার দেখাচ্ছে। বল বল সরস্বতী বানানটা বল, তাহলে চাঁদাটা হবে। ভালো করে ভাই, বাস বাস দিয়ে আটকে দিয়েছে। দাঁড়াই তুই টাকাটা নিবি নি? তো আমরা যাচ্ছি এখন, আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে শালবনী এয়ারফিল্ড। আর এই এয়ারফিল্ড যাওয়ার সময় রাস্তায় হঠাৎ করে একটু আগে আমাদের কচি কাচাগুলো ধরলো, তো যেখানে আমার দেখে পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেল। আমিও ছোটোবেলায় আমরাও এরমভাবে পুজো করতাম। হ্যাঁ, হয়তো রাস্তা আটকে চাঁদা তুলতাম না, কিন্তু এরমভাবে চাঁদা তুলে আমরাও পুজো করতাম। তো কিছু মেমোরি।
এখন এসে গেছি শালবনী এয়ারফিল্ড। শালবনী এয়ারফিল্ড এখানে একটা হচ্ছে World War II এর সময় এই এয়ারফিল্ডটা তৈরি হয়েছিল, কিন্তু তারপর এটা আনইউজড হয়ে গেছে। সেই জায়গাটায় ঘুরতে এসেছি। আশেপাশে পিকনিক চলছে, প্রচুর গান চলছে, যার জন্য আমি ঠিক করে ভিডিও করতে পারছি না। তো শুনতেই পাচ্ছ পেছনে অলরেডি গান বাজছে। তো এই এয়ারফিল্ডটা তোমাদের একটু দেখাবো জায়গাটা কেমন। চলো বন্ধ করে দিচ্ছি। তো মোটামুটি আমাদের আজকের মতো রাইড কমপ্লিট এখানেই। আর এটাই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন। এই ডেস্টিনেশনটা কমপ্লিট করে এবার ফিরবো কলকাতার দিকে। অলমোস্ট এখনও 180 কিলোমিটার মতো বাইক চালাতে হবে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। টিল দেন ভালো থেকো, টাটা।